অভ্যুত্থানে আহতদের দেখতে যেয়ে পঙ্গু হাসপাতালে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। দুপুর থেকে আগারগাঁও সড়ক অবরোধ, সমন্বয়কদের আহ্বানে ও সরেনি বিক্ষুব্ধরা। অনুরোধ জানাচ্ছি, আপনি একটু উপদেষ্টা সাথে যোগাযোগ করেন, একটু ওনাদেরকে আনেন, এখানে সবকিছু সমাধান করে দিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হবে। ধ্বংসাত্মক মানসিকতার কারণে ঝুঁকিতে সভ্যতা। কপ সম্মেলনে প্রধান উপদেষ্টা জলবায়ু ইস্যুতে ট্রাম্পের অবস্থান বুঝতে 2-3 মাস অপেক্ষার পরামর্শ। আমরা ডোনাল্ড ট্রাম্প 1.0 দেখেছি, তার স্বভাব চরিত্র, তার কথাবার্তা চলেছে। আমরা ট্রাম্প 2.0 দেখিনি। আসুক, তার কয়েক মাস সময় দেওয়া, আস্তে আস্তে আসুক। অন্তর্বর্তী সরকারের সব সংস্কারে হাত দেওয়ার প্রয়োজন নেই। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। দেশ ধ্বংসের পরও অনুশোচনা নেই শেখ হাসিনার মন্তব্য রিজভীর। আগের সরকারের নৈরাজ্যে কমছে না নিত্যপণ্যের দাম। মন্তব্য অর্থ উপদেষ্টার। বললেন, অন্তর্বর্তী সরকারের ফুটপ্রিন্ট মুছতে পারবে না রাজনৈতিক দল। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানালেন জো বাইডেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এখনও এই মুহূর্তে আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে আছেন বিক্ষুব্ধরা এবং যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন সেই ব্যাপারে বিস্তারিত জানতে আমরা এই মুহূর্তে সরাসরি যাচ্ছি শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের সামনে। সহকর্মী রিয়াজ রায়হান আছেন সেখানে। রিয়াজ, গভীর রাত এখনো কি সেখানে বিক্ষোভ চলছে কিনা এবং অনেকেই আছেন অসুস্থ, তাদের শারীরিক অবস্থাটাও নিশ্চয়ই একটা চিন্তার বিষয়, একটু জানাবেন বিস্তারিত। তিতুমির এখনও অবস্থান করছেন জুলাই আগস্ট আন্দোলনের যারা আহত তারা সেই নিটোরের সামনে রয়েছেন। কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আবদুল্লাহ তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন এবং তিনি তাদেরকে দুটো অপশন দিয়েছিলেন বা তিনি বলেছিলেন যে একটি হতে পারে যে বিশেষ সহকারী যিনি রয়েছেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক ডাক্তার সাইদুর রহমান সম্প্রতি নিয়োগপ্রাপ্ত, তিনি এসে তাদেরকে সাথে সাথে বসতে পারেন, অথবা তাদের যে দাবি রয়েছে যে 4 জন উপদেষ্টাকে আসতে হবে তাদের সাথে কথা বলার জন্য, না হলে তারা আন্দোলন ছাড়বেন না। এবং যদি সেটি আসতে হয় তাহলে হাসান আবদুল্লাহ তাদেরকে জানিয়েছেন যে 4 জন উপদেষ্টার মধ্যে 3 জনই ঢাকার বাইরে অবস্থান করছেন এবং তারা ঢাকায় এসে পৌঁছাননি। সেই কারণেই আজকে রাতে তারা আসা সম্ভব নয় এবং যদি সেটি আসতে হয় তাহলে আগামীকাল দুপুর 2টার পরে তাদের সাথে বসবেন। তো তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। যারা আহত রয়েছেন তারা বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টা সহ যে বাকি যে 4 জন উপদেষ্টা রয়েছেন সেই 4 জন উপদেষ্টা তাদেরকে সাথে এসে কথা না বলা পর্যন্ত তারা এখানে ছাড়বেন না। তো হাসান আবদুল্লাহ তিনি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতাকর্মী রয়েছে তারা সহ তারা এখানে অবস্থান করছেন এবং যতক্ষণ পর্যন্ত সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনীর পাহারা রয়েছে যাতে এই আন্দোলনকে পুঁজি করে বা এই আন্দোলনকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে, সেই জন্য তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বা সদস্যরাও সজাগ রয়েছেন। তিতুমির, অসংখ্য ধন্যবাদ। রিয়াজ রায়হান যোগ দিয়েছিলেন শেরেবাংলা নগর থেকে, জানাচ্ছিলেন সেখানকার বিক্ষোভের সবশেষ অবস্থা। এদিকে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণ রাখার পাশাপাশি আহত পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই গণহত্যার 100তম দিন উপলক্ষে ইনকিলাব মঞ্চের আয়োজনে শহীদ পরিবারের সদস্যরা এই আহ্বান জানান। তারা বলেন, জুলাই গণহত্যায় শহীদদের লাশের উপর দাঁড়িয়ে যারা ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে যারা আসবেন তাদের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না। আহত সব পরিবারের পাশে দাঁড়ানোর তাগিদ দেয় ইনকিলাব মঞ্চ। এ সময় আন্দোলন চলাকালে সন্তান হত্যার হৃদয় বিদারক ঘটনা বর্ণনা করেন স্বজনরা। শহীদদের মায়েরা তুলে ধরেন সন্তানহীন অবস্থায় গত 3 মাস কতটা কষ্টে কেটেছে তাদের। দাবি জানান হত্যাকারীদের যথাযথ বিচারের। গণহত্যার আফলান থাকবে না দেশের জন্য, তার জাতির জন্য।
পৃথিবী বাঁচাতে নতুন সভ্যতা গড়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেজন্য নতুন জীবনধারা বা লাইফস্টাইল গড়ে তোলার তাগিদ ছিল নোবেলজয়ী ডক্টর ইউনূসের। তার বিশ্বাস, শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, এই 3-0 ধারণা বাস্তবায়ন করতে না পারলে পৃথিবীকে টিকিয়ে রাখা কঠিন। আজারবাইজানে বাকু থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। সরকার প্রধান হিসেবে জলবায়ু সম্মেলনে প্রথমবার নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মূল ভেন্যুতে আসতে যেতেই অনেক শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হয় তার, চলে কুশল বিনিময়, ছবি তোলা। বুধবার সরকার প্রধান হিসেবে জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রফেসর ইউনূস। সেখানে শুরুতেই জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব তার কারণ নিয়ে কথা বলেন তিনি। We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment. We justify this with an economic framework which is considered as natural as the planetary system. জলবায়ু পরিবর্তন ইস্যুতে নতুন দৃষ্টিভঙ্গির কথাও বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন বাংলাদেশের সরকার প্রধান। It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. বহুল আলোচিত 3-0 ধারণা বাস্তবায়নেও সবাইকে তাগিদ দেন প্রফেসর ইউনূস। Each young person will grow up as a 3-0 person. Zero net carbon emissions, zero wealth concentration through building social businesses only, and zero unemployment by turning themselves into entrepreneurs. Each person will grow up as a 3-0 person and will remain a 3-0 person all his or her life. বিভিন্ন দেশের বিজ্ঞানী, নীতি নির্ধারক আর অধিকার কর্মীদের তরুণ প্রজন্মের হাত ধরে নতুন পৃথিবী গড়ার যুদ্ধে শামিল হওয়ার আহ্বান ছিল তার। I hope you'll join me in this dream. If we all dream together, it will happen. বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর সাথে ন্যায্য আচরণ করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জলবায়ু ইস্যুতে নতুন যে ভাবনার কথা বিশ্ব নেতাদেরকে শোনালেন প্রফেসর ইউনূস, তা কতখানি গ্রহণযোগ্য হবে তা হয়তো সময় বলে দেবে। কিন্তু এই জলবায়ু পরিবর্তনের বিশাল ক্ষতির পিছনে শিল্পোন্নত দেশগুলোর মানুষের ভোগবিলাসী জীবন আর তাদের অপচয় যে অনেকাংশেই দায়ী, তা বিশ্ববাসীর সামনে নতুন করে উন্মোচন করলেন বাংলাদেশের এই সরকার প্রধান। আর সেই পথ পরিহারের আহ্বান জানিয়ে তরুণদেরকে ডক্টর ইউনূস বললেন, 3-0 যে নীতি তা বাস্তবায়ন করলেই বদলে যাবে পৃথিবী। মাহফুজ মিশু, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। এদিকে জলবায়ু পরিবর্তনের সংকট ঘরে আগুন লাগার মতো, আর আগুন লাগলে ধনী গরিব কেউই রেহাই পায় না। আজারবাইজান সফরের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি সাইড ইভেন্টে যোগ দিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তরুণরাই পৃথিবী বদলে দিতে পারবে। আর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হয় সেটা জানতে 2-3 মাস অপেক্ষার পরামর্শ দেন ডক্টর ইউনূস। জানান, ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করলেই 3-0 পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। বাকু থেকে আরও জানাচ্ছেন আহমেদ রেজা। সফরের দ্বিতীয় দিনে আনুষ্ঠানিক বক্তব্য শেষে বেশ কয়েকটি সাইডলাইন ইভেন্টে যোগ দেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সরকার আয়োজিত তরুণদের এক সেশনে তিনি বলেন, বাংলাদেশে তরুণদের সংখ্যা বেশি, তাই সেই দেশ কখনোই গরিব হতে পারে না। You have to dream. If you want to dream about your life, what should the world be like when I'm 84? জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে তা নিয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ভার্সনের অবস্থান বোঝার জন্য 2-3 মাস অপেক্ষার পরামর্শ দিলেন তিনি। বলেন, তরুণরা আস্তে আস্তে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করলেই 3-0 পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। দ্রুত সংখ্যার মধ্যে যাচ্ছি না, আমরা দেখি। আমি একটু আগে বলছিলাম যে আমরা ডোনাল্ড ট্রাম্প 1.0 দেখেছি, তার স্বভাব চরিত্র, তার কথাবার্তা শুনেছি।
আমরা ট্রাম্প 2.0 দেখিনি, আসুক না, তার কয়েক মাস সময় দেওয়া, আস্তে আস্তে আসুক, সে কি চরিত্র নিয়ে আসে, কি পলিসি নিয়ে আসে, দেখি তার পরিবর্তন হয়েছে কিনা এর মধ্যে, সেটা দেখতে হবে। জলবায়ু সংকটকে ঘরে আগুন লাগার মতো সংকট হিসেবে আখ্যা দেন প্রফেসর ইউনুস। বলেন, এই সংকট থেকে কেউই মুক্ত নয়। জলবায়ু সমস্যাটা হলো আমাদের ঘরে আগুন লাগার মতো। ঘরে আগুন লেগেছে, এখন ঘরে আগুন লেগেছে, এটা বড় লোকের ঘরে জ্বলছে না গরিব লোকের করছে, এটা তো না, ঘর একটাই। এই পৃথিবী পড়ে গেলে সেখানে ধনী রেশম করবে, গরিব লোক রেশম করবে। কাজে তাদেরকে সেই সতর্কতাটা দেওয়া, এটা ঘর একটা, পৃথিবী একটা। তুমি মনে করো না যে তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আর গরিবগুলো শূন্য হয়ে যাবে, তা না। দিনব্যাপী নানা আয়োজনে প্রফেসর ইউনুসের 3-0 থিওরি বাস্তবায়নে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব আবারও মনে করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এই পৃথিবী বদলাতে হলে সবারই অংশগ্রহণ সবার আগে জরুরি, তবে সেক্ষেত্রে তরুণরাই ভূমিকা পালন করতে পারে সর্বাগ্রে, সবার আগে। সেই ক্ষেত্রটি নিশ্চিত করতেই এবার জলবায়ু সম্মেলনে আহ্বান জানালেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশে যে ধরনের পরিবর্তন এনেছে তরুণরা, সেই আহ্বানই বিশ্বব্যাপী ছড়িয়ে দিলেন বাংলাদেশের সরকার প্রধান। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। অন্যদিকে নেপাল ও ভুটানের উৎপাদিত জলবিদ্যুৎ শেয়ার করার জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড স্থাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার বাকুতে জলবায়ু সম্মেলনের সাইড লাইনে সোশ্যাল বিজনেস গ্রুপের সাথে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সাথে সংযোগকারী বিদ্যুতের গ্রিডের অভাবে হিমালয় অঞ্চলের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ সম্ভাবনা এখনও অব্যবহৃত রয়ে গেছে। নেপালের কর্মকর্তারা বলছেন, দেশটির 40,000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা ভারত ও বাংলাদেশের মতো বড় দেশগুলোর জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে। অধ্যাপক ইউনুস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির কথা ভাবতে হবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে, কেননা এটি বাংলাদেশ থেকে মাত্র 40 মাইল দূরে, আর নেপালের জলবিদ্যুৎ দামেও সুলভ হবে বলে মন্তব্য করেন তিনি। স্বাস্থ্য উপদেষ্টা এসে কার্যকর আশ্বাস না দেয়া পর্যন্ত আগারগাঁওয়ের সড়ক থেকে সরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন জুলাই বিপ্লবের আহতরা। বুধবার দুপুর 2টা থেকে এখন পর্যন্ত রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। স্বাস্থ্য উপদেষ্টা দুপুরে আহতদের দেখতে গিয়ে পড়েন তোপের মুখে। সন্ধ্যার পর প্রথমে জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং পরে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সমাধানের আশ্বাস দিলে সেটা মানেননি বিক্ষোভধরা। বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করছে। আপনাদের এই কথা সন্ধ্যার পর জুলাই বিপ্লবের শহীদ মুগ্ধর ভাই এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী স্নিগ্ধ উপস্থিত হলে নানা দাবিতে ঘিরে ধরেন আন্দোলনকারীরা। এখন পর্যন্ত যারা টাকা পায়নি তাদেরকে আগামী 3 কার্য দিবসের মধ্যে তাদের কাছে টাকা চলে যাবে, এবং যাদের চিকিৎসার প্রবলেম আছে আমরা আগামী 2 দিনের মধ্যে সরকারের যারা চিকিৎসা রিলেটেড এই সব নিয়ে কাজ করতেছে তাদেরকে নিয়ে আমরা নিটোর এবং এনআইও হসপিটাল ভিজিট করব, এবং যার যেই সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার তা আমরা নিব। পরে 9টার দিকে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বোঝানোর চেষ্টা করেন সবাইকে, আমার 3 মাস পরে আমার ভাই এখন রাস্তায় আছে, এটাই আমার জন্য সবচেয়ে লজ্জার। এখন আমি তো এসে আপনাকে বলি না ভাই আপনি চলে আসেন, বলছি তো যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হয় আমি আপনাকে কোন মুখে বলবো এই সমস্যার সমাধানটা কিভাবে হওয়া যায়, আমার একটু সময় দেন। আহতদের অ্যাকশন, আহতদের অ্যাকশন। তার আগে দুপুর থেকেই নিজেদের দাবিতে অনড় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। আমাদেরকে বলা হয় তোমাদেরকে মানে একবারে উপরে রাখা হয়, মানে সম্মানের জায়গায় রাখা হয়, সম্মানের জায়গা থেকে খাবারটা দেওয়া হয়, মানে এত সম্মানের জায়গায় খাবারটা দেওয়া হয় সেটা হচ্ছে মুরগির ফাঁক, এই যে মুরগির গুস্ততে থাকে, এটা তো স্পেশাল খাবার হয়। তার মানে নিচের যে খাবারগুলো খায় দুপুরের রাত্রে মানে সকালবেলা যে খাবারগুলো খায় ওই খাবারগুলো কিরকম হয়। 1 লাখ টাকা করে দিচ্ছে বলতে আমরা পাই নাই কোনো, আমরা 2 মাস 3 মাস ধরে আমরা এখানে ভর্তি। রাজপথে আসি থাকবো, দরকার এখানে রাতও কাটাবো, তারপরেও মনে করেন যে উপদেষ্টা না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। খবর পেয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, নিউরো সায়েন্স সহ আশপাশের কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন অনেকে এসে যোগ দেন অবরোধে। হাসপাতালের সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন তারা। চোখের পরীক্ষা দিচ্ছে, এই পরীক্ষার মেশিন ইস্পাহানি ছাড়া কোনো জায়গায় নেই, এমনকি জাতীয় চক্ষু বিজ্ঞানও নেই। তাহলে আপনি মনে করেন আমাদের চিকিৎসাটা কেমন হচ্ছে? প্রথম থেকে আমাদের অনেক ভাইদের ভুল চিকিৎসার কারণে ইনফেকশন হয়েছে। ঘন্টার পর ঘন্টা সড়কের উভয় পাশ আটকে রাখায় আশপাশের অফিস ফেরত সহ অন্য যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
আমরা রাস্তা ক্লিয়ার করার জন্য ওনাদের সাথে কথা বলেছি, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওনারা আমাদের পয়েন্টগুলো শুনেছেন, আমাদের কথা শুনেছেন, কিন্তু তারপরে ওনারা আন্দোলন অব্যাহত রেখেছেন। এর আগে দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েন আহত শিক্ষার্থী এবং স্বজনদের। এ সময় উপদেষ্টার সাথে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সহ একটি প্রতিনিধি দল। গাড়ি আটকে দেওয়ার কারণে আটকা পড়েন উপদেষ্টা সহ অন্যরা। পরে বিকল্প উপায়ে হাসপাতাল ছাড়েন নূরজাহান বেগম। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই, নির্বাচিত সংসদ সেই কাজগুলো করবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয় বলেও মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক। উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মহাসচিবের সাথে দেখা করেন। পরে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোশ্যাল মিডিয়া চালানো হচ্ছে। উপদেষ্টা নিয়োগে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ার প্রচলন নেই উল্লেখ করে ফখরুল বলেন, এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। তবে অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেওয়ার খুব বেশি দরকার নেই বলেও মনে করেন তিনি। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সব কিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত। যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয়, এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত, তাদের নিজেদের স্বার্থেই। বিএনপি এখন সম্পূর্ণ নির্বাচনমুখী বলে জানান মির্জা ফখরুল। বলেন, কোনো দল নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়। দ্য পিপল উইল ডিসাইড যে কে রাজনীতি করবে, কে করবে না। অ্যান্ড থ্রু ইলেকশন, নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে, অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ না করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা খুব পরিষ্কারভাবে বলা আছে। আমিন বাবু, যমুনা নিউজ। অন্যদিকে দেশ ধ্বংস করার পরও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, ফের দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছেন, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক কোষাধ্যক্ষ কামরুজ্জামান জিয়াপানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া যোগ দেন তিনি। বলেন, শেখ হাসিনা সন্ত্রাসী মানসিকতার জন্য পাশের দেশ থেকে মাঝে মাঝে হুঙ্কার দিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। ষড়যন্ত্রের ধারাবাহিকতায় নূর হোসেন দিবসেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। বলেন, সংস্কার দীর্ঘমেয়াদী হলে নানান ধরনের ষড়যন্ত্রের ফন্দি ফিকির হতে পারে, কিন্তু আবারও যেন ফ্যাসিবাদী শাসনের পুনরুত্থান না হয় সে বিষয়ে দেশের মানুষকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। শেখ মুজিবুর রহমানের ছবি ইস্যুতে রিজভী বলেন, ভেবেছিলাম বঙ্গভবনে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে ছবিটি সরানো হয়েছে, এই জন্য বিরোধিতা করেছিলেন। নাটোরের বড়াইগ্রামে বিএনপি স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার রাজাপুর বাজারে দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাতৃত্বকালীন ভাতার কার্ড নিয়ে বড়াইগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক রনি আহমেদের সমর্থকদের সাথে বাকবিতণ্ডা হয় বড়াইগ্রাম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শাহিনের সমর্থকদের। এ সময় রনির সমর্থকরা 2 রাউন্ড গুলি ছুড়লে বাম হাতে গুলিবিদ্ধ হয় মোহাম্মদ রুবেল নামে শাহিনের এক সমর্থক। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনা সদস্যরা। দ্রব্যমূল্য কমতে সময় লাগবে। আগের সরকারের নৈরাজ্যের কারণে বাজারে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, আগের সরকারের অনেক বকেয়া ছিল, সেগুলোর কিস্তি শোধ করতে হচ্ছে এই সরকারকে। জানান, ষষ্ঠ ও সপ্তম শ্রেণী ইবতেদায়ী এবং কারিগরি বোর্ডের বই ছাপানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে। জানুয়ারিতে বই দেওয়া হবে বলে আশা করেন তিনি। উপদেষ্টা জানান, সার ও গম আমদানির সিদ্ধান্ত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে পাঠানো হয়েছে। এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কোনো চাপ নেই, আমরা কিস্তি দিচ্ছি। আগের এরিয়ারের যে সারের যে আগের যে অনেকগুলো বকেয়া পাওনা ছিল আগের সরকারে, এইগুলো আমরা অলরেডি শোধ করে দিয়েছি। কিছু কিছু আবার জমা হচ্ছে, সেগুলো আমরা দেব।
প্রতিষ্ঠান ভালো না হলে ভালো প্রকল্প নিলেও সেটা বাস্তবায়ন করা কঠিন, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বলেন, পরিবর্তিত সময়ে সংস্কার কাজ এগিয়ে চলেছে। অন্তর্বর্তী সরকারের ফুটপ্রিন্ট মুছে ফেলতে পারবে না কোনো রাজনৈতিক দল। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর আলোচনা সভায় বলেন, দারিদ্র্য নির্মূলে বড় ভূমিকা রেখেছে ক্ষুদ্র ঋণ। প্রান্তিক মানুষের সক্ষমতা বাড়াতে এই খাতের অর্থায়নও বাড়াতে হবে। প্রান্তিক মানুষদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে উদ্যোক্তাকে সহায়তা দেয় ক্ষুদ্র ঋণ। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বা PKSF এর 35 বছর পদার্পণ উপলক্ষে আলোচনায় তুলে ধরা হয় সফলতার নানা গল্প। ঘুরে দাঁড়াতে সহায়ক ভূমিকা রাখে ক্ষুদ্র অর্থায়ন। কেমন দিন আমার চলে গেছে যে আমি আজ দুপুরে ভাত খেয়েছি আর কাল দুপুরে ভাত খেয়েছি। 20 শতাংশ জমিতে আমি খুবই অল্প সময়, মাত্র 70 দিনে 55 মনের মতো বিটরুট উৎপাদন করি। আমার প্রতিষ্ঠান প্রতি মাসে $15,000 মার্কিন ইনকাম করছে। বলা হয়, উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, তা না হলে টেকসই অর্থনীতির লক্ষ্যে পৌঁছা অসম্ভব। কৃষি পণ্যের প্রসেসিং, মার্কেটিং, তারপর এটার মধ্যে আরো কিছু কিছু সমস্যা আছে, জাতীয় সমস্যা। এটা এই সেমি ফর্মাল বা ইনফর্মাল সেক্টরটা এখন যে একটা ফুল ব্লোন রেগুলেটরি সেক্টর, ফর্মাল ফাইন্যান্সিয়াল সেক্টর, এটাতে PKSF এর মুখ্য একটি ভূমিকা ছিল। আর্থিক প্রতিষ্ঠানে সংস্কার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। অর্থ উপদেষ্টা মনে করেন, দীর্ঘমেয়াদে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে রাজনৈতিক সরকার। আমরা সংস্কার করতে চেষ্টা করছি, সংস্কার আগেও করেছি, কিন্তু শর্ট টার্ম কিছু আমরা করবো, মিড টার্ম, লং টার্ম গুলো পলিটিক্যালি করবে। আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাবো যে অ্যাটলিস্ট এইটার উপর দিয়ে আপনি হাঁটবেন। আপনারা আমাদের ফুটপ্রিন্টটা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আমরা যেটা করবো জনগণের ভালোর জন্য, জনগণই আপনাদের চাপ দেবে। সরকারের এই নীতি নির্ধারক মনে করেন, মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র, মৌলিক অধিকার এবং আইনের শাসনের কবর রচনা করা হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল M আসাদুজ্জামান। বুধবার দুপুরে পঞ্চদশ সংশোধনের বৈধতা নিয়ে রুল শুনানিতে তিনি কথা বলেন। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এই সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করে। এটি বাতিল না হলে 90 ও 24-এর গণ অভ্যুত্থানে যারা আত্মহতি দিয়েছে তাদের আত্মা শান্তি পাবে না। পঞ্চদশ সংশোধনী মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, এর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে সংবিধানের শ্রেষ্ঠত্বও। তাই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে। সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনার পক্ষে মত দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। শুনানি শেষে এই বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এইটা আমরা ল দেখিয়েছি যে পার্লামেন্টের সভরেন্টি এখানে ভায়োলেট করে, এবং যে এই জায়গাগুলো যে বাতিল করতে পারবে না বলেছেন, এটা মাহমুদ ইসলাম সাহেবের বইয়ের রেফারেন্স দিয়ে, কেস রেফারেন্স দিয়ে বলেছি যে দিস নোশন ইজ নট এন্টারটেনেবল ইন ল। বইমেলা প্রসঙ্গ, সোহরাওয়ার্দী উদ্যানে হতে যাচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন, চিরচেনা পরিবেশেই মেলা আয়োজনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসছে। যমুনা নিউজকে তিনি জানিয়েছেন, বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর নানান পদক্ষেপের কথাও। সহকর্মী ফারহানা ন্যান্সি জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতা স্তম্ভ দ্বিতীয় ও তৃতীয় প্রকল্পের কারণে সোহরাওয়ার্দী উদ্যানে বসবে না বইয়ের রাজ্য। গত বছরই জানানো হয়েছিল এমন সিদ্ধান্ত। এরই ধারাবাহিকতায় গত 6 নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয় বাংলা একাডেমিকে। এরপরই শুরু হয় আলোচনা সমালোচনা। সচিবালয়ে সেই আলোচনার শেষটা টানেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বলেন, প্রাণের মেলা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হওয়ার চেষ্টাটা চলছে জোরে সোরে। আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে। গণ অভ্যুত্থানের পর একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেওয়া অধ্যাপক মোহাম্মদ আজম জানালেন, কেটে যাচ্ছে সব সংশয়। বাংলা একাডেমির চিরচেনা উঠোনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও বসবে প্রাণের মেলা। গতকালই আমাদের সংস্কৃতি উপদেষ্টা মহোদয় এই ব্যাপারে খুবই তৎপর হয়েছেন, আমি জানি এবং খবর পেয়েছি, এবং আমরা আশা করি হয়তো আজকালের মধ্যে আমরা একটা অফিসিয়াল সুখবর পাবো যে আমরা ওই
বরাদ্দ পাবো, এটা আশা করি। নিয়মিত কাজের পাশাপাশি বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলমান থাকবে জানিয়েছেন মহাপরিচালক। বলেছেন, বন্ধ হয়ে যাওয়া লেখক প্রকল্প আবারও চালু সহ প্রবন্ধ গবেষণায় বৃত্তি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। 1 বছর মেয়াদী 10টা গবেষণা প্রকল্পে আমরা বৃত্তি দেব, এটা আমরা চূড়ান্ত করেছি, অনুমোদন নিয়েছি আমাদের কার্যনির্বাহী পরিষদের, এবং বাংলা একাডেমির নিজস্ব অর্থায়ন এটা আমরা এখন করছি। আমরা ভাবছি যে লেখক প্রকল্প আবার কিভাবে চালু করা যায় খুব শিগগির। আগামী 6 মাসের মধ্যে পুরো একাডেমিকে ডিজিটালাইজেশনের আওতায় আনার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সাবেক এই অধ্যাপকের। ফারহানা নেসি, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতির বিষয়ে প্রশ্ন করায় এবার সাংবাদিকদের উপরই চটলেন বিটিভির সাবেক জিএম মাহফুজ আক্তার। প্রশ্নের কোনো সদুত্তর না থাকায় এক পর্যায়ে ক্যামেরার সামনে অনেকটা দৌড়ে পালান তিনি। দুপুরে এমনই ঘটনা ঘটেছে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে। 21 কোটি টাকার দুর্নীতির বিষয়ে দুদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় বিটিভির এই সাবেক জেনারেল ম্যানেজারকে। 2007 সালে প্রযোজক হিসাবে বিটিভিতে যোগদান করেন মাহফুজ আক্তার। নিয়োগের পর থেকেই তার বিরুদ্ধে উঠে বিভিন্ন দুর্নীতির অভিযোগ। সর্বশেষ 2024 সালের জানুয়ারি মাসেই মাহফুজ আক্তারের বিরুদ্ধে 21 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। এত সব অভিযোগ থাকার পরও আওয়ামী লীগ সরকারের আমলে মাহফুজ আক্তারের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং সাবেক প্রধানমন্ত্রী বিটিভি পরিদর্শনের সময় মাহফুজ আক্তারের মায়াকান্না সকলেরই নজর কাড়ে। বুধবার দুপুরে বিটিভির এই কর্মকর্তার সম্পদ ও দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে দুদকে তলব করা হয়। তবে সাংবাদিকদের প্রশ্নে বারবার রেগে ওঠেন মাহফুজ আক্তার। নিজের অবস্থানের বিষয়ে কোনো স্পষ্ট জবাব না দিয়ে উল্টো সাংবাদিকদেরই কথা শোনান। জিজ্ঞাসাবাদের জন্য 5 ঘন্টারও বেশি সময়ে দুদকে থাকেন মাহফুজ আক্তার। বিগত 15 বছরে শিল্পী, কলাকৌশলী, ঠিকাদার সহ সংশ্লিষ্টদের কাছ থেকে ঘুষ গ্রহণ, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও অনুষ্ঠান না বানিয়ে বিলের কোটি কোটি টাকা উত্তোলন করার অভিযোগ আছে বিটিভির এই কর্মকর্তার বিরুদ্ধে। দুদক নীতিমালা যেটা আছে তার ভিত্তিতেই অনুসন্ধান পর্বে ওনাদের সম্পদ বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য ওনার একটা বক্তব্য নেওয়া হয়। এক পর্যায়ে দৌড়ে দুদক কার্যালয় ত্যাগ করেন। ছাত্র জনতার আন্দোলনের সময় বিটিভির সাবেক জিএম মাহফুজ আক্তারের পক্ষ থেকে মামলা করা হয়। সেখানে বিএনপি জামাতের শীর্ষ নেতা সহ 3 থেকে 4 হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো মূল্যে 15 নভেম্বর কাকরাইল মসজিদে প্রবেশ করতে চায় ভারতের মাওলানা আসাদ পন্থী আলেম ওলামা এবং তাবলিগের সাথীরা। বৈষম্য দূর করে এবারের ইজতেমায় নিজামুদ্দিনের অনুসারীদের প্রথম পর্বে ইজতেমা করতে দেওয়ার দাবিও জানানো হয়। সেই সাথে দেশের সব মসজিদে দুপক্ষকেই তাবলিগের শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালনা নিশ্চিতের পরিবেশ তৈরির কথাও বলা হয়। দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন কাকরাইল মার্কাজ নিয়ে মিথ্যাচার করছেন জুবায়েরপন্থীরা। আইন অনুযায়ী কাকরাইল মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। বিশ্ব ইজতেমার ঐতিহ্য ফিরিয়ে আনতে ইজতেমায় মাওলানা সাদের উপস্থিতি নিশ্চিত এবং উভয় পক্ষের জন্য স্থায়ীভাবে মার্কাজ পরিচালনার বন্দোবস্তের দাবি জানায় তাবলিগ জামাত বাংলাদেশ। কাকরাইল মসজিদ নিজ দখলে রাখার সিদ্ধান্ত নিয়ে দেশকে কঠিন সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। মাদ্রাসার ছাত্র, উলামায়ে কেরাম এনাদেরকে জড়ো করে আরেকটি 1 ডিসেম্বর তৈরি করতে চাচ্ছেন। এদিকে বিশ্ব ইজতেমা নিয়ে দেশের ওলামায়ে কেরামের পক্ষ থেকে যে ঘোষণা দেয়া হবে সরকারকে সেই নির্দেশনা মানতে হবে। এর বাইরে কারো সিদ্ধান্ত তৌহিদি জনতা মেনে নেবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন খাতমে নবুয়াতের আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। খাতমে নবুয়াত সংরক্ষণ কমিটি সিলেট কর্তৃক আয়োজিত খাতমে নবুয়াত মহাসম্মেলন এবং সিরাত মাহফিলে বক্তারা বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির সাদ এবং তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে, কোনোভাবেই সেটি হতে দেয়া হবে না। মহাসমাবেশে খাতমে নবুয়াতের আমির মাওলানা আব্দুল হামিদ বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে সরকার 2 পক্ষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চাইছে, কিন্তু দেশের সর্বস্তরের আলেম সমাজ ও তৌহিদি জনতার পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে সরকারকে সেটাই বাস্তবায়ন করতে হবে। ভিন্ন চিন্তা করলে পরিস্থিতি হবে ভয়াবহ।
রাজধানীতে বিশাল আয়োজনে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের বিরুদ্ধে অভিযানে নেমে শ্রমিকদের তোপের মুখে পড়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। দিনভর অভিযানের কথা থাকলেও মাত্র একটি কারখানা সিলগালা করেই ফিরে যায় যৌথ বাহিনী। কারখানাটি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন এবং কাঁচামাল। 4 প্লাটুন সেনা সদস্যের সাথে পুলিশ এবং র্যাব বুধবার সকাল 11টার দিকে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে রাজধানীর চকবাজারে শুরু হয় বিশাল আকারের এই অভিযান। শুরুতেই কামালবাগের 3 তলার একটি ভবনের 2য় তলায় মিলে নিষিদ্ধ পলিথিন কারখানার সন্ধান। তালা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা মেলে এলাহি কাণ্ড। ভারী ভারী মেশিনারিজের বিশাল এই কারখানায় রাত দিন চলে নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির কাজ, কিন্তু আগেই পালিয়ে যায় মালিক শ্রমিকরা। পরে কারখানা থেকে উদ্ধার করা হয় অন্তত 50 বস্তা নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল। বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার পর সিলগালা করে দেয়া হয় কারখানাটি। 30শে নভেম্বর পর্যন্ত আমরা এসে তাদেরকে বুঝিয়ে গেছি তো 1 নভেম্বর থেকে তারা এই উৎপাদন প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের মুভমেন্ট জানতে পেরে কিন্তু তালা লাগিয়ে চলে গিয়েছে। তো আমরা আজকে যে মালামালগুলো আমাদেরকে নিয়ে যাওয়া সম্ভব সেগুলো আমরা নিয়ে যাচ্ছি এবং পাশাপাশি আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যাচ্ছি যাতে পরবর্তীতে কার্যক্রম চালাতে না পারে। অভিযানের এক পর্যায়ে বিক্ষোভ শুরু করেন কারখানার শ্রমিকরা। স্লোগান দিতে থাকেন অভিযানের বিরুদ্ধে। তাদের অভিযোগ, পুরান ঢাকার শতাধিক পলিথিন তৈরির কারখানায় কাজ করেন লক্ষাধিক শ্রমিক। বিকল্প কাজের ব্যবস্থার দাবি তাদের। বাংলাদেশ এখন যে অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এটা পলিথিন বন্ধ করার কোনো সময় না। ঠিক আছে, আপনারা পলিথিন বন্ধ কেন করবেন? আপনারা একটা বিকল্প করেন, পলিথিন আপনি সাইড হয়ে যাবে। আপনারা পলিথিন বন্ধ করে দিবেন, কোনো সমস্যা নাই, বন্ধ করে দেন, কিন্তু লক্ষ লক্ষ যে শ্রমিক আছে ওদের কর্মসংস্থান বন্ধ করে তারপরে আপনারা এটার ব্যবস্থা করেন। ছোট বড় মিলে 5000 উপরে কারখানা আছে, আপনারা একটা কর্মস্থান যোগাই দিতে পারছেন? এই যে পলিথিনে যারা কাম করে সব মূর্খ, হ্যাঁ মূর্খ, তারা কি করে খাইবে এটা কোন? শ্রমিকদের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। পরে অভিযানের নেতৃত্ব দেয়া রুবিনা ফেরদৌসির নির্দেশে অভিযান সমাপ্ত করে ফিরে যায় যৌথ বাহিনী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত 6 পরিবারকে বিজিবির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দুপুরে উপজেলার সীমান্ত এলাকায় আতারপাড়া উদয়নগর বিওপি বিজিবি ক্যাম্পে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন যশোর অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির। এছাড়াও ভাঙন ঝুঁকিতে থাকা উদয়নগর বিওপি এবং সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিজিবি 47 ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার মারুফুল আবেদিন, অধিনায়ক মাহবুব মোর্শেদ রহমান সহ অন্য কর্মকর্তারা। সাধারণ মানুষ, গরিব, তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত তাদের পাশে থাকা, তাদের সহযোগিতা করা এবং আর্থিকভাবে আমাদের পক্ষ থেকে সামান্য কিছু অনুদানের একটা চেষ্টা আমরা করেছি। ওয়ালটন ডাবল মিলিয়ন অফারে ওয়ালটন রেফ্রিজারেটর কিনে 20 লাখ টাকা পেলেন মেহেরপুরের কলেজ শিক্ষার্থী মোহাম্মদ রাশেদ আলী। এর আগে ওয়ালটন ফ্রিজ কিনে 20 লাখ টাকা পেয়েছিলেন দিনাজপুর সদরের মোটর শ্রমিক রানা ইসলাম। সোমবার জেলার গাংনী বাজারে রাশেদ আলী এবং তার পরিবারের সদস্যদের হাতে 20 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21-এ ওয়ালটন পণ্য ক্রয়ে গ্রাহকদের ডাবল মিলিয়ন অর্থাৎ 20 লাখ টাকা পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। 31শে ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা। এবারে জানাবো বেশ কিছু প্রবাসের খবর। চীনে পালিত হয়েছে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। এই উপলক্ষে বিএনপি বৃহত্তর চীন শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ লিয়াকত আলী, সঞ্চালনা করেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আলোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন মাসুদ আহমেদ, শেখ মাহবুবুর রশিদ, হোসেন মোহাম্মদ শাখাওয়াত এবং আসিফ হক রূপু সহ সংগঠনের অন্য নেতারাও। সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। স্পেনের সান্তা কালামাতে পালিত হয়েছে ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে সান্তা কালামা বিএনপির উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁয় দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে এবং কাতালোনিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন রহমানের সঞ্চালনায় এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি। আর উপস্থিত ছিলেন আজমান আলী, ফয়েজ আহমেদ, বখতিয়ার রহমান এবং লাইবুর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা 1975 সালে 7 নভেম্বরের তাৎপর্য আলোচনা করেন।
এদিকে স্পেনের ক্যাতালোনিয়াতেও পালিত হয়েছে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। আর এই উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। বার্সেলোনার স্থানীয় একটি হলে আলোচনা সভার আয়োজন করে ক্যাতালোনিয়া বিএনপি। সংগঠনের সভাপতি শফিউল আলম শফির সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহর পাশা, আজমান আলী, আব্দুর রাজ্জাক লিটন, মামুন রহমান এবং শিপলু আহমেদ নিয়াজি সহ অনেকেই। আলোচনা সভায় টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল। অন্যদিকে সুইজারল্যান্ডে বাংলাদেশের জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশটির লুজন শহরে লুজন বিএনপির উদ্যোগে হয় এই আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন কাউসার। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শামসুদ্দিন তালুকদার এবং জুবায়ের আহমেদ জুয়েল। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুইজারল্যান্ড বিএনপির অন্যতম নেতা মোফাজ্জল মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী রফিকুল ইসলাম, বিএনপি নেতা মাহফুজ আহমেদ শিকদার ও ইকবাল মোল্লা সহ আরও অনেকে। এছাড়া লেবাননেও পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। আর এই উপলক্ষে রাজধানী বৈরুতের মোকাল্লেস এলাকায় বিএনপি লেবানন শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লেবানন বিএনপির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান এবং সহ সাংগঠনিক সম্পাদক জি এম সুমন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও মধ্যপ্রাচ্য সমন্বয়ক আহমদ আলী মুকিব। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আব্দুল হালিম, সিনিয়র উপদেষ্টা আমিনুল ইসলাম আইমান, সাধারণ সম্পাদক সৈয়দ আলম এবং সহসভাপতি হাবিবুর রহমান। অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা জানানো হয় নবনির্বাচিত নেতৃবৃন্দদের। বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক কর্মশালা। চলতি সপ্তাহে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার দেওয়ান তাকলিমাত হলে হয় এই আয়োজন। সেখানে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এবং ভালো ফলের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ব্যক্তিগত জীবনে ভারসাম্য রক্ষার পাশাপাশি মানসিক চাপ সামলানোর কৌশল সম্পর্কেও ছিল বিস্তর আলোচনা। কর্মশালাটির অর্থায়ন করেছে FAHE প্রতিষ্ঠানের কর্ণধার শাহ আহমেদ রেজা এবং আসাদিক মুখদর। সার্বিক আয়োজনের নেতৃত্ব দিয়েছেন আদিবা আহমেদ, পরিচালনা করেছেন সৌরজিৎ বড়ুয়া, ভিডিও প্রেজেন্টেশন করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সহকারী মহাব্যবস্থাপক এবং প্রধান মানব সম্পদ কর্মকর্তা আরিফ আহমদ। জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে দক্ষিণ আফ্রিকা বিএনপি। কেপটাউনের রাইল্যান্ডস সমাজ সেন্টারে হয় এই অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজম খান, মুস্তফা কামালের সভাপতিত্বে এবং সালাউদ্দিন খান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাসুদ রানা এবং হাবিবুর সিদ্দিক লিটন। এই সময় সাইফুল ইসলাম বাচ্চুকে সভাপতি, আব্দুল সালাম তালুকদারকে সাধারণ সম্পাদক এবং মনির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ওয়েস্টার্ন কেপ শাখা বিএনপি এবং মাসুম হোসেনকে সভাপতি, জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদক ও শহীদুল্লাহ ফারুককে সাংগঠনিক সম্পাদক করে কেপটাউন শাখা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করলো বাংলাদেশি প্রতিষ্ঠান 21 রেস্টুরেন্ট। রোববার বাণিজ্যিক নগরী দুবাই ছাতুয়া এলাকায় উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশি অনেক ব্যবসায়ী। তারা বলেন, সংযুক্ত আরব আমিরাতে রেস্টুরেন্ট ব্যবসায় বাংলাদেশিরা বেশ আগ্রহী হলেও বাংলাদেশিদের নতুন ভিসা চালু না থাকায় নানান সমস্যায় পড়েছে স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীরা। কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা মিনহাজ সিদ্দিকী, সজীব হোসেন এবং শাহিন মিয়া। এই সময় উপস্থিত ছিলেন ফারুক হোসেন সিদ্দিকী, তৌফিক তানভীর, সেনোয়া, রফিক সিদ্দিকী এবং রতন সহ আরো অনেকে। পর্তুগালের রাজধানী লিসবনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট 2024। ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল পর্তুগাল বিএনপি। রোববার টুর্নামেন্টের ফাইনাল খেলায় বগুড়া রাইডার্সকে 7 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট সিক্সার্স। টস জিতে ব্যাটিংয়ে নামে বগুড়া রাইডার্স। 12 ওভারে 8 উইকেটে তারা তোলে 147 রান। জবাবে রাতুলে 54 রানের ঝড়ো ইনিংসে 11 ওভারে 3 উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় সিলেট সিক্সার্স। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন সুমন আহমেদ, সেরা বোলার সেলিম এবং ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ হচ্ছেন রাতুল। ম্যাচে অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর সরফরাজ আহমেদ শরফু। বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার এবং সদস্য সচিব সাইফ আহমেদ সুইট সহ সংগঠনের অন্যান্য নেতারা।
ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার রাতে এক খুদে বার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়, তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আলী আজম মুকুল 2014 সালে ভোলা 2 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2018-2024 সালের নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান আজম। সিলেট থেকে উদ্ধার হওয়া আশুলিয়া থানার হত্যা মামলায় আলোচিত ভুক্তভোগী আলামিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলা তদন্তকারী কর্মকর্তা রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে এই জবানবন্দি প্রদান করেন আলামিন। এর আগে জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ায় হওয়া হত্যাযজ্ঞে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহকে নিজ স্বামী বলে দাবি করেন কুলসুম নামের এক নারী। হত্যা মামলা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে, যা আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয় 8ই নভেম্বর। এই ঘটনায় ভীত হয়ে দক্ষিণ সুরমা থানায় হাজির হন স্বামী আলামিন। জানান, তাকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। শান্তি বজায় রাখতে পাহাড়ি বাঙালির মাঝে বন্ধুত্ব বাড়িয়ে মিলেমিশে থাকতে হবে, এমন আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। বুধবার বিকেলে মানিকছড়ি টাউন হল মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি আরও বলেন, ভোট চুরির মাধ্যমে গঠিত সরকার আওয়ামী লীগ গুম খুন এবং নির্যাতনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করেছে, যার প্রভাব পড়েছে পাহাড়ে। অশান্তির আগুন জ্বালিয়ে নষ্ট করা হয়েছে সম্প্রীতিও, তবে সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ওয়াদুদ ভূঁইয়া। টাঙ্গাইলের ঘাটাইলে বেড়াতে গিয়ে প্রাণ গেল 2 বন্ধুর। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সাথে ধাক্কা লেগে মারা যান এই 2 মোটরসাইকেল আরোহী। বুধবার সন্ধ্যায় সাগরদিঘির হাজীগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে জোরদিঘি বাজার থেকে সাগরদিঘি ঘুরতে বের হয় জুয়েল এবং শাহাদাত নামের 2 বন্ধু। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশবাহী একটি গাড়ির সাথে ধাক্কা খায় যানটি। এতে ঘটনাস্থলেই মারা যায় 2 জন। নিহতরা জোরদিঘির ফজরগঞ্জের বাসিন্দা। শেষ করব আন্তর্জাতিক খবর দিয়ে। ক্ষমতা হস্তান্তরের ঐতিহাসিক প্রক্রিয়া হিসেবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার স্থানীয় সময় সকালে ওভাল অফিসে অনুষ্ঠিত হয় 2 নেতার বৈঠক। কর্মর্দন করে অভিবাদন জানান একে অপরকে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চান বলে জানান বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে 2 নেতার মধ্যে মধ্যপ্রাচ্য, ইউক্রেন ইস্যু সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে 2020 সালে আরও একবার ওভাল অফিসে বৈঠক হয়েছিল 2 নেতার। 59তম মার্কিন নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউসের বাসিন্দা হন জো বাইডেন। এই সাথে শেষ করছি এখনকার যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।